আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হিমালয় চলা না ঢাকার রাস্তায় চলা কঠিন, আমি অবশ্যই বলবো ঢাকার রাস্তায় চলা। আমাদের এত প্রতিকূলতার মধ্যে থেকে ছোটবেলা থেকে বড় হতে হয়, এইটা আসলে প্রত্যেকটা আমরা যখন ছোট থেকে রাস্তায় বের হই আমাদের অনেক টেনশন করতে হয় যে ঠিক মতো বাড়িতে পৌঁছাতে পারবো কি পারবো না। সেই জার্নিতে মানে পাহাড়ে চলা অনেক সহজ। হিমালয় শুধু আমার চিন্তা করতে হয় আমি পা ঠিক মতো ফেলছি কিনা, আমার সবকিছু ঠিক আছে কিনা, মানে আমার ইকুইপমেন্ট ঠিক আছে কিনা, ওয়েদার ঠিক আছে কিনা, এইসব জিনিস। কিন্তু ওইখানে চিন্তা করতে হচ্ছে না কোনো আমার মানে কোনো ছেলে বা কোনো অ্যাটাক হবো কিনা, আমি এরকম কোনো চিন্তা করতে হয় না এই জিনিসটা। আর আজকে আমরা যে 5টা মেয়ে হিমালয়ে গিয়েছি, এইখানে কিন্তু হঠাৎ করে একদিনে এই জার্নিটা আমাদের শুরু হয়। বাংলাদেশ মহিলা পরিষদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, জাহানারা ইমাম, এই টাইপের নারীদের কারণেই আমরা আজকে মেয়েরা এত দূর যেতে পারছি, হিমালয় স্বপ্ন দেখতে পারছি। বেগম রোকেয়া একটা লেখা লিখেছিলেন যেটাতে ছিল কুপু মন্ডুকের হিমালয় দর্শন। উনি দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন, সেই অভিজ্ঞতা নিয়ে হিমালয়ের একটা বর্ণনা আছে এখানে। তো মানে ওনার যদি মানে থাকতো যে সুলতানাস ড্রিম বইটাতে মেয়েদের সবকিছুই আছে, মেয়েরা রাষ্ট্র পরিচালনা করছে, উড়োজাহাজ চালাচ্ছে, সবকিছুই আছে। তো যদি এমন থাকতো যে হিমালয়ের কথাটা হয়তো বা ওনার মাথা থেকে সরে গেছে, তাহলে উনি এটাও লিখে রাখতো যে এভারেস্টে বাংলাদেশের মেয়েরা যাচ্ছে। ওই স্বপ্নটা আমরা আসলে উনি স্বপ্ন দেখতেন কিন্তু হয়তো বা বইয়ে লেখা নেই, কিন্তু আমরা নিশাত আপু আমরা আমাদের বাংলাদেশ থেকে প্রথম যিনি এভারেস্টে গিয়েছেন নারী, তো স্বপ্নটা পূরণ হয়েছে। হয়তো বা আপুর হাত ধরে আমরা একদিন এভারেস্টের চূড়ায় যাব, বাংলাদেশে অন্য হাজার হাজার মেয়ের এভারেস্টে যাবে, স্বপ্ন দেখবে। আর আমাদের টিমের কথা যদি বলি, না এর আগেও আমি কয়েকবার নেপালে, ইন্ডিয়াতে, হিমালয়ে গিয়েছি, কিন্তু এইবারের অভিযানে মানে আমাদের পুরো বন্ডিংটা অন্যরকম ছিল। মানে মেয়েরা যখন একসাথে হয় না, ওই যে সুলতানাস ড্রিমে যে লেডিল্যান্ডের কথা বলা হয়েছিল, আমাদের মনে হচ্ছিল সত্যি আমরা বাস্তবেই লেডিল্যান্ডে চলে এসেছি, কারণ আমরা ছাড়া আর কেউ নেই ওইখানে। আর নেপালের একটা জিনিস, যেখানে অধিকাংশ লজগুলো ওদের একটা সম্ভবত সরকারিভাবে একটা আছে যে যদি উদ্যোক্তাদের মানে ব্যবসায়ী যে লজের পরিচালনা করে ওই লজগুলা যদি মেয়েদের নামে হয় তাহলে ট্যাক্সের একটা মওকুফের ব্যাপার আছে। তো যার কারণে সব লজের মালিক অধিকাংশ দেখা যায় মেয়েরা থাকে। 2012 সালে আমি মাউন্ট এভারেস্টে গিয়েছিলাম, সেটা ছিল 19শে মে। আর দেশে ফিরে এসেছিলাম জুন মাসের 1 তারিখে। তো যেদিন আমি জুন মাসের 1 তারিখে দেশের মাটিতে পা দেই, তখন প্লেন থেকে নামার পরে মানে অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল আমার জীবনের সেরা মুহূর্ত ছিল সেটি, যে এত মানুষ এসেছেন। আমি বুঝতে পারছিলাম না, এটা আমার কাছে মনে হচ্ছিল তেমন কেমন আর কি হবে, এটা আর কি। কিন্তু দেশের মাটিতে পা দেওয়ার পরে দেখলাম যে মানুষ আমাকে এমন ভাবে গ্রহণ করেছে, মানে এই জিনিসটাকে এত বড় একটা ভাবে দেখেছে। না আপনারাই সেটা করেছেন, আপনাদের জন্যই আসলে আজকে আমি এখানে। আপনারা যদি আমাকে এই জায়গাটা না দিতেন আসলে সম্ভব ছিল না। তো এটা আপনাদেরই। তো সেই দিন যখন ফিরে আসি, তো আমি আমার মায়ের একটা কথা দিয়ে শুরু করছি। সেদিন আমার মায়ের যারা ইন্টারভিউ নিচ্ছিলেন, মিডিয়া মানুষ জিজ্ঞেস করছিলেন তাকে যে আপনার কেমন লাগছে, আপনার মেয়ে এরকম এভারেস্টে গেছে। তখন তিনি বলেছিলেন যে মেয়েরা তো সবকিছুই পারে, এখন সবই করতেছে, শুধু একটা পাহাড়ি ছিল সেটাও হয়ে গেল। এই যে আমার মা খুব গ্রামের সাধারণ একজন নারী, যিনি আসলে বোঝেন না, আমাকে জানতেন না আসলে পাহাড়ে কি, পাহাড়ে কতটা আসলে ঝুঁকিপূর্ণ। আমি জানি না তিনি যদি জানতেন, বুঝতেন যে কতটা ঝুঁকিপূর্ণ, এটা যে মৃত্যু ঝুঁকি কতখানি, এটা বুঝতে পারলে হয়তো বা দিতেন কিনা আমার সন্দেহ আছে। এখানে আমরা 5টা মেয়ে মিলে যখন যাচ্ছি, আমি 2006 সালে একবার এরকম 5টা মেয়ে মিলে একটা পাহাড়ে গেছি। তখন আমাদেরকে বলা হয়েছে যে 5টা মেয়ে একা একা পাহাড়ে যাবে, এটা কেমন কথা, একটা ছেলে অন্তত থাকুক। তো এই যে চিন্তা যে 5টা মেয়ে একা একা, এই জায়গা থেকে আসলে বের হওয়াটা জরুরি। এই জন্যই আসলে এই অভিযানটা, যে 5টা মেয়ে একা একা না, যে পর্বতারোহণের মতো কঠিন একটা কাজ মেয়েরা একা করতে পারে। এখানে একটা ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্টটা মেয়েরা নিজেরা করতে পারে। যেটা বেগম রোকেয়া তার লেডিল্যান্ডে বলেছিলেন যে সমস্ত কিছু, সমস্ত কাজ মেয়েরা করছে, সমস্ত দেশ চালাচ্ছে মেয়েরা। তো সেই চিন্তা থেকে যে পাহাড়ের মতো কঠিন কাজ মেয়েরা করছে, সেটার পেছনে যে ম্যানেজমেন্ট আছে সেটা মেয়েরা করছে। আমি যখন ইয়ালা বেস ক্যাম্পে যাই,
বেস ক্যাম্পের ঠিক 200 মিটার আগে মনে হচ্ছিল আমি আর পারবো না আসলে। আর যেহেতু আমার এটা প্রথমবারের মতো হিমালয়ে যাওয়া, আমার একদমই মনে হচ্ছিল যে আমার পক্ষে আসলে আর যাওয়া সম্ভব না। আমি আপুকে এক পর্যায়ে বলতেছিলামও যে আপু আমার পক্ষে আর মনে হয় না সম্ভব হবে। তখন আপু এত দারুণভাবে চমৎকারভাবে বলছিল আর মাত্র 200 মিটার, আর মাত্র 200 মিটার। কিন্তু তখন এই 200 মিটারটাই আমার কাছে মানে এত বেশি মনে হচ্ছিল যে আসলেই মানে এটা অনেক, মানে একটা পাহাড় বেয়ে ওঠা 200 মিটার নর্মাল টাইমে হয়তো এটা কিছুই মনে হবে না, কিন্তু ওই সময়টাতে আসলেই মনে হচ্ছিল যে পাহাড় খুবই অন্যরকম একটা জিনিস, যে 200 মিটারও আমার কাছে 2000 মিটারের মতো তখন মনে হচ্ছে। কিন্তু আপু নন স্টপ পুশ করেই গিয়েছেন যে পারবা পারবা। এই মোটিভেশনটা ছিল বলেই হয়তো আমি একসময় আসলে ইয়ালা বেস ক্যাম্পে পৌঁছে গিয়েছি। তো আসলে আপু যেভাবে মোটিভেশন দেয় বা আমরা আপুর কাছ থেকে যেভাবে মোটিভেশন পেয়েছি, তো আমি আপুর মধ্যেও একজন রোকেয়াকেই দেখতে পাই আসলে।